এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কোন দিকে? কানের দিকে। একের দুই, আটলান্টিসের ব্যাপারটা গ্রিকদের জল্পনা কল্পনা। একের তিন, উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। একের চার, রাত্রি এখানে স্বাগত, সান্ধ্য শাখে। একের পাঁচ, যে কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়, ছাড়পত্র। একের ছয়, এখানে সকাল ঘোষিত পাখির গানে। একের সাত, কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়, ছমছম। একের আট, মাথাটা কেমন ঝিমঝিম করছে, চিহ্নিত শব্দটি কি ধরনের ধনাত্মক শব্দ, ভাব প্রকাশক। একের নয়, গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা যায় দুই ভাগে। একের দশ, সঠিক বানানটি হলো কয়ের দাগেরটি। একের এগারো, সঠিক বানানটা হবে গ। একের বারো, পঙ্কজ শব্দটিকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ অনুসারে কোন শ্রেণীতে ফেলা হয়, যোগ রূঢ়। দুইয়ের একে দিয়েছে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কি পরিচয় পাওয়া যায়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল ১৩১৮ মাঘ মাসে। প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্ম সঙ্গীত বলে। তাহলে ব্রহ্ম সঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়। দুইয়ের দুই বলেছে কাজী নজরুলের গান রচনা অনুসারে সেই সময় স্বদেশী মিটিং এর রীতি কি ছিল? নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুলের গান। নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুলের গান ছিল সে যুগের স্বদেশী মিটিং এর রীতি। দুইয়ের তিন বলেছে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেক স্ট্রেভারের তলায়। দুইয়ের চারে দিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? প্রথম গাওয়া হয় ১৯০৫ সালের ২৫শে আগস্ট। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম গাওয়া হয় ১৯০৫ সালের ২৫শে আগস্ট। দুইয়ের পাঁচ বলেছে কাল থেকে মনে মন লেগে আছে খটকা। কাল থেকে মনে মন কি খটকা লেগে আছে? ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বিষয়ে খটকা লেগে আছে, এটা নোট বই কবিতায় রয়েছে। দুইয়ের ছয়, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? ভালো কথা শুনলে কবিতার লোকটি চটপট তার নোট বইতে লিখে নেয়। দুইয়ের সাত, চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দে? ১৯৪৩ খ্রিস্টাব্দে। দুইয়ের আট, কিষানপাড়া নীরব কেন? পচা জল আর মশার অত্যাচারে কিষানপাড়া নীরব। দুইয়ের নয় বলেছে হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলওয়ালা টিকিটটা কানে গুঁজে রেখেছিল। এটা বাঁকুবের ৩১ পাতায় আছে। দুইয়ের দশে দিয়েছে পরিদের রানীর পোশাক কেমন? পরিদের রানীর পরনে ছিল রূপালী পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো। তাহলে পরিদের রানীর সুন্দর মুখে এক নম্বরে রয়েছে বলেছে পরিদের রানী কেমন পোশাক পরেছিল? সোনা পরনে ছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। দুইয়ের এগারোতে দিয়েছে সোনা মাকুকে কোথায় লুকিয়ে রাখতে চেয়েছিল? বাগধারার ফাঁদে লুকিয়ে রাখতে চেয়েছিল, এটা মাকুবের ৩৫ পাতায় আছে। দুইয়ের বারো, সোনাটিয়া খরগোশদের কি নাম দিতে চেয়েছিল? এটা আছে মাকুবের ২১ পাতায়। গঙ্গা আর যমুনা। এই যে আমারটার নাম গঙ্গা, তোরটার নাম যমুনা, তাহলে গঙ্গা যমুনা নাম দিতে চেয়েছিল। তিনের দাগে আসি। তিনের একে বলেছে তার চলার ভঙ্গিটি বড় মজার। কার লেখা কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি বলতে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। এখানে কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে? অ্যামিবা চলার ভঙ্গির কথা বলা হয়েছে। আর এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপথ। আর এই ক্ষণপথের সাহায্যে প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিট তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। তিনের দুয়ে দিয়েছে জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল। জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমন উপলক্ষ করে রচিত। এই কারণে জাতীয় সঙ্গীত রূপে জনগণ মন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচালক, যুগান্তরের মানব ভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি হতে
পারেন না। এই কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এইভাবে সেই বিরোধিতার অবসান ঘটেছিল। 3-2 অথবার একটা প্রশ্ন আছে, বলেছে এই দুই প্রিয় মানুষকে এত কাছে থেকে দেখবো কোনোদিন ভাবিনি। কোন দুই মানুষের কথা বলা হয়েছে? নেতাজি এবং কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে। লেখক কিভাবে তাদের দেখা পেলেন তা লেখো। রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান থেকে নেওয়া হয়েছে এটাই। তো একদিন লেখক রামকুমার চট্টোপাধ্যায় স্কুলে যাচ্ছিলেন এবং তিনি যত এগোচ্ছিলেন দেখছিলেন হেদু পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে তিনি একে জিজ্ঞাসা করেছিলেন। তখন কেউ একজন তাকে জানান যে নেতাজি বক্তৃতা দিতে আসবেন। জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। তো নেতাজি আসবেন শুনে লেখক দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তিনি আর স্কুলে সেদিন যাননি। একটু পরে আবার তিনি শুনতে পেলেন যে কাজী নজরুল আসছেন। তো এই দুই প্রিয় মানুষকে এত কাছে থেকে দেখতে পাবেন তিনি কোনোদিন ভাবেননি। উত্তেজনায় তখন তিনি টকবক করছেন। বেশ অনেকক্ষণ পর তিনি দেখলেন এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, গৌরবর্ণ উন্নত ললাট, অতি সুপুরুষ সেই ব্যক্তি। তিনি জানলেন যে তিনি নেতাজি। তার কিছুক্ষণ পরে আরো একজন ব্যক্তির আবির্ভাব হয়। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন এবং দেখলেন যে তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তো এইভাবে লেখক তাদের দেখা পেয়েছিলেন। 3-3 চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত এবং সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। আচ্ছা, চিরদিনের কবিতা এখানে বলেছে, আমাদের যেটা প্রশ্ন বলেছে সেখানে দিয়েছে যে সন্ধে, রাত এবং সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো শুরুটা করবে এইভাবে যে চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতি স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলা চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এরপরে লিখবে এখান থেকে যে তিনি এখানে একটি গ্রামের দুপুরবেলার ছবি তুলে ধরেছেন। গ্রামটি সবুজ মাঠে ঘেরা। কৃষক ছাড়াও তাঁতি, কুমোর, কামার প্রভৃতি নানা পেশার মানুষ এই গ্রামে বাস করেন। সকালবেলা থেকেই বিচিত্র পেশার মানুষ যে যার কাজে লেগে পড়েন। সেই সব বিচিত্র কাজে নানা ধরনের শব্দ সারাটা দুপুর জুড়ে একটানা বিচিত্র সুর সৃষ্টি করে। তাই কবি বলেছেন, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। সেই সুর ভেসে বেড়ায় সবুজ মাঠের ওপর দিয়ে। কর্মরত চাষিরা সারাটা দুপুর ধরে সেই বিচিত্র ধ্বনি শোনেন। এটা হয়ে গেল সকালবেলার ছবি। এবার রাত এবং সন্ধে এবং রাতের ছবি এখান থেকে একটু লিখে দেবে, এই দুটো মিলিয়ে একসাথে লিখে দেবে যে এখানে এই কবিতায় কবি বলেছেন, সন্ধ্যাকে স্বাগত জানা হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। এই 3টে পার্ট একসাথে করে জুড়ে লিখে দেবে। অথবাতে বলেছে এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা, এই যে লাইনটা মানে বৃষ্টিমুখর ব্যস্ত ঘড়ির কাঁটা, ওইটা ব্যাখ্যা করতে বলেছে। ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশটিতে কবি বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। বর্ষাকালে পল্লী বাংলার গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন নিজেকে লুকিয়ে রেখেছে। এখানে কোনো ব্যস্ততা নেই। গ্রামের মানুষেরা শহুরে লোকের মতো ঘড়ি ধরে কাজ করে না। তাদের অফুরন্ত সময় প্রবহমান কর্মচাঞ্চল্যে নিয়োজিত থাকে। তাই ঘড়ির কাঁটা এখানে যেন থমকে গেছে। 3-4 বলেছে কালো স্রোত মানে সময়ের স্রোতে কাদের নাম ধুয়ে যায়। লোভী যারা, সাম্রাজ্যবাদী লোভী শাসক যারা, তাদের নাম ধুয়ে যায়। সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না। এই যে কালো স্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইটকাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল। আর মানব হৃদয় জমি অধিকার করে কারা কিভাবে থাকে। মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে এবং তাদের স্মৃতি কেউ গ্রাস করতে পারে না।
আচ্ছা, এটা বলবে। এখানে এটা দিয়েছে যেটা, যে কালের স্রোতে কাদের নাম ধুয়ে যায়, অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইটকাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল তাদের নাম ধুয়ে যায়। আর এই উত্তরটা দিবে যে সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না, যারা দরিদ্র সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা মানুষের মণিকোঠায় চির বিরাজিত। কবি তাদের কথা বলেছেন কারণ তাদের কীর্তি কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে, বরং মানুষের মন সিংহাসনে তারা চিরবিরাজিত থাকবেন। এই উত্তরটা দেবে। কারণ ওর পরে আরেকটা আছে অথবা দিয়ে, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে আছে। তো তার উত্তর এটা লিখবে যে মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। 3-5 বলেছে ঘড়িওয়ালা কত বছর ধরে, 17 বছর ধরে কোথায়, ঘড়ির কারখানায়, কিভাবে মাকুকে বানিয়েছিল। 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে ভারী ঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবু সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরানো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণ রূপ দিয়েছে। 3-6 দিয়েছে বাগধারার ফাঁদটি কিভাবে তৈরি হতো, এটা আসলে কি। বাগধারার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে লোক বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে দুমানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আর আসলে এই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। 3-6 অথবাতে আছে হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল। চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল। কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। 4-এর দাগে আসি। 4-1 দিয়েছে বিদেশি নামের ক্ষেত্রে কোন বানানবিধি গ্রহণ করা বাঞ্ছনীয়, এটা আছে তোমাদের ভাষা চর্চা বইয়ের 18 পাতায়। এই যে বিদেশি নামের ক্ষেত্রে হ্রস্ব স্বরচিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়, যেমন সেলি, কিট, শেক্সপিয়ার ইত্যাদি। এখান থেকে এতটা। 4-2 দিয়েছে বাচ্চারা চোর চোর খেলছে, এখানে ব্যবহৃত শব্দ দ্বৈতটি কি অর্থে ব্যবহার করা হয়েছে। এই যে বাচ্চারা চোর চোর খেলছে, এটা অনুকরণ অর্থে শব্দ দ্বৈতটা ব্যবহার করা হয়েছে। 4-3 দিয়েছে যোগরূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ, বাঁশি ইত্যাদি।